হুইচ অর্গানাইজেশন ফর্মুলেটেড দ্য গ্রিন ডিল পলিসি? কোন সংগঠন গ্রিন ডিল পলিসি ফর্মুলেট করেছে? গ্রিন ডিল নীতি ফর্মুলেট করেছে কোন সংগঠন? আমরা যদি বলি ইউরোপিয়ান গ্রিন ডিল হলো ইউরোপীয় একটি বড় নীতিগত উদ্যোগ, যা 2019 সালে ইউরোপীয় কমিশন ঘোষণা করেছিল। এটা কত সালে? একটা গ্রিন ডিল হচ্ছে এক বিশাল উদ্যোগ ছিল ইউরোপীয় ইউনিয়নের। কত সালে? 2019 সালে এটা পাবলিশ হয়, প্রকাশ করা হয় ইউরোপিয়ান ইউনিয়নের মাধ্যমে। গ্রিন ডিল পলিসি, এখানে ইউনাইটেড নেশনস, ইউরোপিয়ান ইউনিয়ন, ন্যাটো, ওয়ার্ল্ড ব্যাংক সব কটাই আছে, তবে এটা উত্তর হচ্ছে কার? ইউরোপিয়ান ইউনিয়নের। আর তারা এটার ক্ষেত্রে বলেছে, এই ইউরোপিয়ান ইউনিয়ন এটা যেটা করেছে গ্রিন ডিলের ক্ষেত্রে, 2050 সালের মধ্যে কার্বন নিঃসরণ কমাবে। কার্বন নিঃসরণ আমরা যদি বলি, কার্বন নিঃসরণ অনেক অংশে কমানো। কার্বন নিঃসরণ কমানো কত সালের মধ্যে? 2050 সালের মধ্যে কার্বন একেবারে নিউট্রাল করে নেওয়া। গ্রিন এনার্জি এবং টেকসই অর্থনীতি গড়ে তোলা, কার্বন নিঃসরণ 0% নিয়ে আসা, গ্রিন এনার্জি ব্যবস্থা করা, এরকম আরো বেশ কিছু তারা পদক্ষেপ হাতে নিয়েছিল 2019 সালে। এই জন্য গ্রিন ডিল পলিসি ইউরোপিয়ান ইউনিয়নের সাথে সম্পর্কিত। আর বাকি যেগুলো আছে ইউনাইটেড নেশনস, আমরা জানি যে মার্কিন জাতিসংঘ অনেক কোনো তথ্য নিচ্ছে, ন্যাটো নেয়, ওয়ার্ল্ড ব্যাংক নেয়, কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন এটা নিয়েছে শুধুমাত্র ইউরোপ থেকে শুরু করে সারা বিশ্বের ক্ষেত্রে যে বর্তমান কার্বন নিঃসরণের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে, এটা থেকে মূলত মুক্ত হওয়ার জন্য। এরপর আসেন, দ্য মেইজি রেস্টোরেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য মডার্নাইজেশন অফ হুইচ কান্ট্রি? মেইজি রেস্টোরেশনের কথা এখানে মূলত বলা আছে, অর্থাৎ মেইজি রেস্টোরেশন কোন দেশের আধুনিকরণের সাথে সম্পর্কিত? মেইজি রেস্টোরেশন, এটা হচ্ছে মেইজি নাম শুনলেই আপনি বুঝবেন যে এখানে মূলত দূরপ্রাচ্যে যে দেশগুলো আছে তারা এটা করতে পারে, তাই না? সো এটা মেইজি রেস্টোরেশনটা মূলত কি? এই মেইজি রেস্টোরেশনটা হলো জাপানের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা, যা শুরু হয় 1868 সালে। তাহলে উত্তর হচ্ছে এটা, জাপান। শুরু হয় কত সালে? 1868 সালে। আর এটার মূল উদ্দেশ্য যদি আমরা বলি যে সামন্ততান্ত্রিক যদি আমরা বলে থাকা যে শাসন ব্যবস্থা আছে সেটার অবসান ঘটানো, সম্রাটের হাতে প্রকৃত ক্ষমতা ফিরিয়ে দেওয়া, জাপান দ্রুত পশ্চিমা ধাঁচে আধুনিক রাষ্ট্রে রূপান্তরিত হওয়া। এটা দেখেন, এটা কিন্তু তাদের যুগান্তকারী এক ঘটনা ছিল। এটা নতুন করে আবার তারা শুরু করেছে। কিভাবে? রাজা ভিত্তিক, রাজাদের ক্ষমতা বাড়ানো, রাজাদের কি করা বা সম্রাটদের ক্ষমতা বাড়ানো, সামন্ত ভিত্তিক যে দেশ পলিসি আছে, সামন্ততান্ত্রিক যে পলিসি আছে সেগুলোর অবসান ঘটানো এবং আধুনিক বিশ্ব গড়ার জন্য ইউরোপ বা আমেরিকান স্টাইলে নিজের দেশকে প্রতিষ্ঠা করা, এটাই হচ্ছে মেইজি রেস্টোরেশনের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। দেখেন, প্রশ্নগুলো কিন্তু একেবারে খুব সহজ এমন না। এই কয়টা যে প্রশ্ন আপনারা পড়লেন, আপনারা মনে হয় না যে এই প্রশ্নগুলো এর আগে আর কোথাও পড়েছেন। একেবারে অনেক টাফ করে এই প্রশ্নগুলো দিয়ে দিয়েছে, অনেক কঠিন মনে হয়েছে যে এই প্রশ্নগুলো পড়তে গেলেই কেমন জানি মনে হয় যে প্রশ্নের ভিতরে, ঠিক জিকের ভিতরে আরও কত কঠিন কিছু থাকতে পারে, তাই না? অনেক বেশি কঠিন কিছু থাকতে পারে জিকের ভিতরে। এই প্রশ্ন পড়লে সেটা আমরা মোটামুটিভাবে বুঝতে পারি বা বুঝে যাই। ওকে, এবার আমরা আসি দাসিয়ার ছড়া বা দাসিয়ার চর যদি আমরা বলে থাকি। দাসিয়ার ছড়া কোথায় অবস্থিত? দাসিয়ার ছড়া, এটা কিন্তু বাংলাদেশের একটা প্রশ্ন এবং সাম্প্রতিকও না, সাম্প্রতিকের মধ্যে এটা পড়ে না। এটা একটা চরের কথা বলা আছে যে দাসিয়ার ছড়া নামক যে জায়গাটা আছে এটা কোথায় অবস্থিত? A former Indian enclave within Bangladesh, a canal flowing through Shahpuri Deep, traditional folk music of Garo women, a type of folk poetry of the Sylhet region. এখানে যদি আমরা বলি যে এটা মূলত দাসিয়ার ছড়াটা কি, এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, কিন্তু দাসিয়ার ছড়া সচরাচর শুনলেই বোঝা যায়, নাম শুনলেই বোঝা যায় যে এটা একটা স্থানের নাম। তাহলে বাকি সবগুলোই আপনি কি করতে পারেন? এ এবং বি রেখে বাকি দুটাকে আপনি বাদ দিয়ে দিতে পারেন, কারণ এখানে কবির নাম এবং মিউজিকের নাম বলা হয়েছে। যেহেতু এখানে কবি এবং মিউজিকের নাম বলা হচ্ছে, তাহলে শাহপরীর দ্বীপ হবে অথবা
কি হবে? ছিটমহল হবে। সো দাসিয়ার ছড়া হচ্ছে একটা ছিটমহল, যেটা ভারতের কাছে ছিল, বাংলাদেশের ভিতরে অবস্থান করেছিল। কিসে? ভারতের কাছে ছিল, বাংলাদেশের ভিতরে অবস্থান করেছিল, ভারতের একটা ছিটমহল ছিল। 2015 সালে এটা বাংলাদেশের অংশ হয়ে যায়। 2015 সালে আমরা যখন দেখি ছিটমহল বিনিময় হয় 2016 সালে, তখন এরা বাংলাদেশের অংশে পরিণত হয়। অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরে ভারতের একটা ছিটমহল ছিল এই দাসিয়ার ছড়া। 2015 সালের পরে এটা বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়। হ্যাঁ, তাহলে এটা এখানে আমরা বলতেই পারি যে এটা কোনো ভৌগোলিক বা রাজনৈতিক ইতিহাসের অংশ নয়, কোনো লোকসঙ্গীত বা কবিতাও নয়, বা কোনো রাজনৈতিক ইতিহাসের অংশও নয়, অথবা কোনো খালবিলও নয়। তাহলে এটা হচ্ছে একটা ছিটমহল, যেটা মূলত 2015 সালে বাংলাদেশের আয়ত্তে চলে আসে। ছিটমহল বিনিময়ের মাধ্যমে এটা বাংলাদেশের কাছে বা বাংলাদেশের আয়ত্তে চলে আসে। ভেরি গুড, খুব ভালো একটা কোশ্চেন। এরপরে যদি আমরা দেখি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া অফ বাংলাদেশ। বলা হচ্ছে যে বাংলাদেশের আমরা যদি বলি যে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া বলছে, এটাকে আমরা বলা হয় রামসার সাইট। কি বলা হয়? রামসার সাইট। এখানের কোন অঞ্চলটা বা কোন এলাকাটা ইকোলজিক্যালি হুমকির মধ্যে নাই? আমরা সবাই জানি যে বাংলাদেশে রামসার সাইট এখন 2টা বা 3টার কথা বলা হচ্ছে, 2টা স্বীকৃত কিন্তু 3টা আছে যেগুলো ইকোলজিক্যালি ক্রিটিক্যাল, মানে মোটামুটিভাবে হুমকিতে আছে। এই এরিয়ার মধ্যে এটা চাওয়া হয়েছে যে নিচের কোনটি পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে আছে। সো এই পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে আমরা যদি দেখি যে হাকালকি হাওর আমাদের রামসার সাইডের অংশ, তার মানে এটা আছে, ঝুঁকিতে আছে। সুন্দরবন আমাদের রামসার সাইডের অংশ, এটাও ঝুঁকিতে আছে। চলন বিল এবং কি সোনাদিয়া আইল্যান্ড, সোনাদিয়া দ্বীপ হচ্ছে আমাদের এখনো ঝুঁকিতে আছে। শুধুমাত্র যেটা হচ্ছে চলন বিল এখন পর্যন্ত আমাদের ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে নয়। যেহেতু চলন বিল আমাদের ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে নয়, সুতরাং উত্তর হচ্ছে চলন বিল। আর এই চলন বিল বলা হয়ে থাকে বাংলাদেশের বৃহত্তম বিল, তাই না? বৃহত্তম বিল, পাশাপাশি বলা হয় মিঠা পানির মাছের বৃহত্তম জায়গা, মিঠা পানির মাছের বৃহত্তম বিল। ঠিক আছে, এই বিল মূলত বাংলাদেশের 3টি জেলা জুড়ে বিস্তৃত। বাংলাদেশ উত্তরবঙ্গে সিরাজগঞ্জ, পাবনা এবং নাটোর, এই 3টি জেলা জুড়ে অবস্থিত হচ্ছে চলন বিল। আর সোনাদিয়া আইল্যান্ড, সোনাদিয়া দ্বীপ, এটাও হচ্ছে এখন পর্যন্ত আমাদের যদি বলি ঝুঁকিপূর্ণ জায়গার অন্যতম একটি। হাকালুকি হাওর অলরেডি আমাদের রামসার সাইডে যুক্ত হয়ে গেছে এবং সুন্দরবন আমাদের রামসার সাইডে যুক্ত হয়ে গেছে। সুতরাং উত্তর হচ্ছে চলন বিল। উত্তর কি হবে? চলন বিল। এরপরে আমরা 83 নম্বর প্রশ্নে আসি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টুল এ কন্ট্রোল ইনফ্লেশন। মূলত এখানের মধ্যে বলা হচ্ছে যে কোনটি ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি কন্ট্রোল করার নিয়ন্ত্রণের উপায় নয়। নিচের কোনটি মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় নয়? এই প্রথমে যদি আমরা দেখি ইনক্রিজ ইন ব্যাংক রেট বলা হচ্ছে এখানে, ইনক্রিজ ইন ব্যাংক রেট, যেটা মূলত ব্যাংক রেট বাড়ালে মুদ্রাস্ফীতি কি হবে? নিয়ন্ত্রণ হবে। এটা কখনোই ভুল। বরঞ্চ ব্যাংক রেট বাড়ালে আরও মুদ্রাস্ফীতি বেশি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে ওটা একবারেই ভুল। এরপর যদি আমরা দেখি সেল অফ ওপেন মার্কেট ডেপ্থ, এটা কিছুটা ব্যাংক রেট বা মুদ্রাস্ফীতি কমানোর জন্য হতে পারে, তবে এত বেশি না। ইনক্রিজ ইন ক্যাশ ডিপোজিট রেশিও, এটাও কোনোভাবে না। ক্যাশ ডিপোজিট রেশিও বাড়ালেও মুদ্রাস্ফীতিকে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু যদি নিয়ন্ত্রণ করা হয় যে ইনক্রিজ ইন মানি সাপ্লাই, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় হচ্ছে ইনক্রিজ ইন মানি সাপ্লাই। অর্থাৎ ব্যাংক রেট বৃদ্ধি পেলে ইনফ্লেশন কমে। এরপর যদি আমরা দেখি এখানে বলা হয়েছে কি, নিচের কোনটি ইনফ্লেশন নিয়ন্ত্রণের উপায় নয়? কোনটার মাধ্যমে ইনফ্লেশন নিয়ন্ত্রণ করা যায় না বা উপায় নয়? তাহলে ক্যাশ ডিপোজিট করেও ইনফ্লেশন নিয়ন্ত্রণ করা যায়। ওপেন মার্কেটের মাধ্যমে আমরা যদি ডেপ্ট সারি, সেটার মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। ইনক্রিজ মানি যদি আমরা বলি, উপরে যেটা আমরা দেখেছিলাম, এটার মাধ্যমে ওপেন মার্কেট ডেপ্ট, ক্যাশ ডিপোজিট রেশিও,
ব্যাংক রেট, সব কটার মাধ্যমে ইনফ্লেশন কমানো যায়। কিন্তু ইনফ্লেশন বেড়ে যায় কোনটার মাধ্যমে? ইনক্রিজ ইন মানি সাপ্লাই। আপনি যত বেশি মানি সাপ্লাই করবেন তত বেশি ইনফ্লেশন বেড়ে যাবে। উত্তর করার আগে আপনাদের সকলের উচিত হবে যে প্রশ্নের ঠিক কি চাইছে আপনাদের কাছ থেকে সেটা কিন্তু মনোযোগ থাকতে হবে। কারণ মনোযোগ যদি ওটাতে না থাকে তাহলে আপনি ঝামেলায় পড়ে যাবেন। প্রশ্নে কি চাইছে এটাতে একটু আপনার মনোযোগ দিতে হবে প্রথমত। তারপরে প্রশ্ন আসি, ইন হুইচ ইন্টারন্যাশনাল ভলিবল কম্পিটিশন ডিড বাংলাদেশ বিকাম দ্য রানার আপ ইন 2025? এখানে বলেছে কোন ভলিবল টুর্নামেন্টে বাংলাদেশ ভলিবল টিম কি হয়েছে? রানার আপ হয়েছে। 2025 সালে কোন ভলিবল টুর্নামেন্টে বাংলাদেশ ভলিবল টিম রানার আপ হয়েছে? একটা জিনিস মনে রাখবেন, এখানে মূলত চাওয়া হয়েছে যে 25 সালে কোন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে বাংলাদেশ রানার আপ হয়েছিল। এখানে আমরা যদি পড়ি সাব ভলিবল চ্যাম্পিয়নশিপ, না, এটাতে রানার আপ বাংলাদেশ হয়নি, কারণ 2025 সালে সাব ভলিবল চ্যাম্পিয়নশিপ হয়নি, তাহলে বাদ। এশিয়ান চ্যাম্পিয়নশিপও 2025 সালে হয়নি। সাউথ এশিয়ান গেম এবং বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল ভলিবল হয়েছে। সুতরাং যেহেতু বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল ভলিবল টিম 2025 সালে সংগঠিত হয়েছিল, সুতরাং এই ভলিবল টিমেই মূলত বা এই ভলিবলেই বাংলাদেশ কি হয়েছে? রানার আপ হয়েছিল। তাহলে সঠিক উত্তর হচ্ছে বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল ভলিবল টুর্নামেন্ট। এটা তার তেমন কিছু নেই। ইন হুইচ ফিল্ড বা ফিল্ডস ইজ ব্লকচেইন টেকনোলজি মেইনলি ইউজড? ব্লকচেইন টেকনোলজি কোন ফিল্ডে বা কোন সেক্টরে বা কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়? আমরা যদি দেখি ওয়েব ডিজাইনের ক্ষেত্রে, ডিজিটাল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, ক্রিপ্টোকারেন্সির কথা বলা হচ্ছে এখানে, গেমিং এবং সফটওয়্যার ডেভেলপের ক্ষেত্রে। ব্লকচেইনের কথা যদি আমরা বলি, ব্লকচেইন হলে একটা সিকিউর ডিজিটাল লিড সিস্টেম, অর্থাৎ যেখানে খুবই বেশি সিকিউরিটি থাকে। কি থাকে? ব্লকচেইন বলা হয় থাকে না? ব্লকচেইন বলতে যেখানে খুব বেশি সিকিউরিটি, একেবারে মোটামুটিভাবে হায়ার সিকিউরিটি থাকে, যেটাকে বলা হয়, এটাকে বলা হয় ব্লকচেইন। সো হাই সিকিউরিটি মূলত কোন কোন জায়গাগুলোতে ঠিক বেশি হয়? ওয়েব ডিজাইনে খুব একটা হাই সিকিউরিটি দরকার হয় না, তাহলে এটা সহজভাবে বাদ দিয়ে দিতে পারেন। গেমিংয়ের ক্ষেত্রেও হাই সিকিউরিটি দরকার হয় না। সফটওয়্যার ডেভেলপড এবং ডিজিটাল ট্রানজ্যাকশন অ্যান্ড ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে এটার দরকার হয়। তাহলে এখান থেকে কিন্তু আপনাকে দুটো জিনিস বের করে নিয়ে আসতে হবে যে ব্লকচেইন ঠিক এটার মধ্যে কোনটাতে হয়। ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে আমরা যদি দেখি বিটকয়েন, ইথেরিয়ামের মধ্যে খুব বেশি কি করা হয়? সিকিউরিটি মেনটেন করা হয়। ডিজিটাল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, স্মার্ট কন্ট্রাক্টের ক্ষেত্রে ওটা করা হয়। তাহলে আমাদের উত্তর আসতেছে অটোমেটিকে ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল ট্রানজ্যাকশন। কারণ ডিজিটাল ট্রানজ্যাকশনে যদি হালকা পরিমাণ মিস্টেকও হয়ে যায়, একটা ক্লিকের জন্যই আপনার কয়েক হাজার, কয়েক লাখ কোটি টাকা কিন্তু শেষ হয়ে যায়। এই যে ক্রিপ্টোকারেন্সির কথা আমরা বললাম, বিটকয়েনের কথা আপনারা সবাই কম বেশি জানেন, বিটকয়েনের নাম শুনেছেন। এই বিটকয়েন মূলত পৃথিবীর সবচেয়ে দামি কয়েনের মধ্যে এখন একটি। পৃথিবীর সবচেয়ে যে দামি কয়েনগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে একটা কে? বিটকয়েন। এই ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে এটা হয়। তাহলে উত্তর হচ্ছে ডিজিটাল ট্রানজ্যাকশন অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি। যার একটা মূলত বিটকয়েন আছে তার তো টাকার আর অভাব নেই, বিশাল টাকার মালিক সে হবে। দ্য বিল্ডার অফ দ্য ষাট গম্বুজ মসজিদ ইন ঢাকা ওয়াজ, অর্থাৎ ঢাকার মধ্যে যে 7 গম্বুজ মসজিদ আছে, 60 গম্বুজ না, এটা বুঝে নেবেন। আপনাকে কিন্তু ওইভাবে পরীক্ষায় দিয়েছে, 7 লিখে দেয়নি, কিন্তু 7 দিয়েছে। অনেকেই আপনারা এটা ভুলভাল বুঝতে পারেন, 7 গম্বুজ মসজিদ, হ্যাঁ 7 হবে। কি হবে? 7 গম্বুজ মসজিদের বিল্ডার কে? মসজিদ ইন ঢাকা ওয়াজ ইসলাম খান, মুসা খান, বুজুর্গ উমিদ খান, মীর জমলা। এখানে বলা হচ্ছে যে মূলত এটা 7 গম্বুজ মসজিদ, ঢাকার এই 7 গম্বুজ মসজিদটা কে নির্মাণ করেন? উত্তর হচ্ছে বুজুর্গ উমিদ খান। আর আমরা সবাই জানি ইসলাম খানের ধোলাই খাল, তাই না? ঢাকার ধোলাই খাল প্লাস ঢাকার গোড়াপত্তন করেন ইসলাম খান। ঢাকা শহরের ঢাকার গোড়াপত্তন করেন, ঢাকা নামকরণ করেন ইসলাম খান বা গোড়াপত্তন করেন ইসলাম খান। মীর জুমলা
ঢাকা গেট নির্মাণ করেন, তাই না? ঢাকা গেট নির্মাণ করেন মীর জুমলার। মুসা খান হচ্ছে ঈশা খাঁর ভাই, বাবা মুসা খাঁ 12 ভূঁইয়াদের লিডার ছিলেন সেই মুসা খাঁ। তাহলে 7 গম্বুজ মসজিদ উত্তর হচ্ছে বুজুর্গ উমিদ খান। কি হবে উত্তর? বুজুর্গ উমিদ খান তিনি এটা 7 গম্বুজ মসজিদ ঢাকায় তৈরি করেন। হুইচ ইউএস মিলিটারি বেস ইন কাতার ডিড ইরান অ্যাটাক ডিউরিং দ্য রিসেন্ট ইরান ইসরায়েল কনফ্লিক্ট? এই যে আমরা দেখলাম যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে দ্বন্দ্ব শুরু হলো, এই দ্বন্দ্বে মূলত ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র কাতারের সবচেয়ে কোন ঘাঁটির মাধ্যমে, কোন ঘাঁটির থেকে এই আক্রমণটা করেছিল? আমরা প্রায় বলি যে আসলে মুসলমানের সবচেয়ে বেশি কি শত্রু, তাই না? সো এখানে চাওয়া হয়েছে যে কোন ঘাঁটির মাধ্যমে বা কোন ঘাঁটিতে মূলত কি করেছিল, ইরানে আক্রমণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র কোন ঘাঁটি ব্যবহার করেছিল। বাংলা যদি আপনি করেন এভাবে করতে পারেন, অথবা এভাবে করতে পারেন, সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতে ইরান কাতারের কোন মার্কিন ঘাঁটিতে লক্ষ্যবস্তু করে মূলত কি করেছিল, আক্রমণ করার চিন্তা করেছিল? সো এটা হচ্ছে আল উদেইদ এয়ার বেস। কেননা এই ঘাঁটি থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করে বসেছিল। যেহেতু ইরানে আক্রমণ করে বসেছিল, বা এই ঘাঁটিকে যদি কোনোভাবেই নিশ্চিহ্ন করা না যায়, তাহলে ইরান এটা বুঝে গিয়েছিল যে এই ঘাঁটি থেকেই যুগের পর যুগ তাদের এখানে ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। এই জন্য কিন্তু ইরান এই ঘাঁটিতে আক্রমণ করে বসেছিল কাতারের। সো আমরা মনে করেছিলাম যে মুসলমান দেশকে আক্রমণ করে, তাই না? এটা না, কারণ ইরান কাতারে আক্রমণ করেনি। ইরান কাতারের এই আল উদেইদ যে এয়ার বেসটা আছে, এই আল উদেইদ এয়ার বেসে মূলত আক্রমণ করে বসেছিল। এটা বলা হয়ে থাকে এটা কাতারে অবস্থিত। কোথায়? কাতারে অবস্থিত। পাশাপাশি এটা মধ্যপ্রাচ্যের সবচেয়ে বৃহত্তম ঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যের কার? মার্কিন যুক্তরাষ্ট্রের। তাহলে এটাতে সচরাচর এর মাধ্যমে আমাদেরই ক্ষতি, তাই না? এর মাধ্যমে মুসলমানদেরই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এরপরে আমরা আসি, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ NBFI? ফুল ফর্ম হচ্ছে NBFI। এখানে দেওয়া আছে ন্যাশনাল ব্যাংক ফর ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, নিউ ব্যাংকিং ফান্ড অ্যান্ড ইনভেস্টমেন্ট, ন্যাশনাল বাজেট অ্যান্ড ফিন্যান্স ইনস্টিটিউশন। এটা হচ্ছে NBFI এর মানে হচ্ছে নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, অর্থাৎ যেই ব্যাংকিংয়ের বাইরে নন ব্যাংক ফিনান্সিয়াল যে আমাদের ইনস্টিটিউশনগুলো আছে, যেমন আমরা যদি এখন ধরি যে ব্র্যাকও ব্যাংক হয়ে গেছে, আশা মানে গ্রামীণ ব্যাংকও ব্যাংক হয়ে গেছে, যেমন আশা, প্রশিক্ষা থেকে শুরু করে TMSS যেগুলো আছে, এগুলো মূলত বলা হয়ে থাকে TMSS, যার মাধ্যমে মূলত নন ব্যাংকিং কার্যক্রমগুলো, ক্ষুদ্র ঋণের কার্যক্রমগুলো পরিচালিত হয়। সেটাকেই মূলত বলা হয়ে থাকে কে? নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। এর মধ্যে IDLC, লঙ্কা বাংলা, IPDC এগুলোও গুরুত্বপূর্ণ হয়ে আছে। কি হয়ে আছে? IDLC, IPHC থেকে শুরু করে লঙ্কা বাংলা, হ্যাঁ, লঙ্কা বাংলা, এরকম যে সকল নন ফিনান্সিয়াল বা নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন আছে, এটার কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে? IPDC। এরপরে যদি আমরা দেখি 89 নম্বর প্রশ্ন, হোয়াট টাইপ অফ ফরেন ট্রেড পলিসি ডাজ বাংলাদেশ ফলো? বাংলাদেশ মূলত আন্তর্জাতিক কোন ফরেন ট্রেড পলিসি বা বাণিজ্য পদ্ধতি ফলো করে থাকে? এটা হচ্ছে ক্লোজ ট্রেড। এরপর যদি আমরা পরবর্তীতে যাই দেখি আর কি আছে আপনাদের, কোন কোন পলিসি কি করে থাকে বাংলাদেশ মূলত ফলো করে থাকে, আমরা একটু দেখার চেষ্টা করব। একটা হচ্ছে ক্লোজ ট্রেড, আর একটা হচ্ছে কমপ্লিটলি ফ্রি ট্রেড, কন্ট্রোল ফ্রি ট্রেড, এবং সবার শেষে হচ্ছে ইউনিলেটারাল ট্রেড। এখানে কয়েকটা ট্রেডের কথা বলা আছে যে বাংলাদেশ মূলত কোন বৈদেশিক নীতি অনুসরণ করে থাকে। বাংলাদেশ এখানে সঠিক উত্তর যদি আমরা বলি কন্ট্রোল ফ্রি ট্রেড নীতি অনুসরণ করে থাকে। কেন এটা করে থাকে?
কন্ট্রোল ফ্রি ট্রেড নীতির মূল যে আমরা যদি থিমটা বলি, এটা থিমের মধ্যে যেটা বলা আছে, বাণিজ্য পুরোপুরি বন্ধ নয় আবার মুক্তও নয়। অর্থাৎ বন্ধও হবে না আবার বন্ধও নয়, মুক্তও নয়। অর্থাৎ আমাদের বাংলাদেশের বাণিজ্য হচ্ছে অর্ধেক বন্ধ অর্ধেক মুক্ত। এই জন্য এটাকে বলা হয়ে থাকে যে কন্ট্রোলড ফ্রি ট্রেড সিস্টেম। আমরা এই ট্রেড সিস্টেম বা এই ফ্রি ট্রেড সিস্টেমের মাধ্যমে মূলত আমাদের কি করে থাকি, ব্যবসা বাণিজ্য আমরা পরিচালনা করে থাকি। এবার আমরা 90 নম্বর প্রশ্নে চলে আসি, সর্বশেষ প্রশ্নে চলে আসি, যেটা বলা হচ্ছে হোয়াট ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। অর্থাৎ আমরা যদি বলি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলতে সিন্ধু সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? সিন্ধু সভ্যতার ইন্দাস ভ্যালি যেটাকে বলা থাকে, বা আমরা যদি বলি যে ইন্দাস ভ্যালিতে কোন ব্যাপারটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এখানে বেশ কয়টা তথ্য দেওয়া আছে। আমরা প্রথমে যদি দেখি, প্রথমটা হচ্ছে রিলিজিয়ন্স, ডিসিপ্লিন, আরবান প্ল্যানিং, মিলিটারি পাওয়ার অ্যান্ড স্ল্যাভারি। আমরা সবাই জানি যে সবচেয়ে বেশি ইন্দাস সভ্যতায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছিল আরবান প্ল্যানিং। কোনটা? আরবান প্ল্যানিংয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছিল। আর এই আরবান প্ল্যানিংয়ের জন্য ইন্দাস সিভিলাইজেশন সবচেয়ে বেশি এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কী হয়ে আছে, অমর হয়ে আছে। এই জন্য বলা হচ্ছে যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তারা কি করেছিল, আরবান প্ল্যানিংটা খুব বেশি করেছিল। এর মধ্যে দেখেন, আমরা যদি দেখি যে পরিকল্পিত শহর করেছিল, ড্রেনেজ সিস্টেম করেছিল, সুসংগঠিত রাস্তা করেছিল, একই মাপের ইটও তারা তৈরি করেছিল। সুতরাং তাদের ক্ষেত্রে আরবান প্ল্যানিংয়ের সিচুয়েশন বা আরবান প্ল্যানিংয়ের যে অপশনটা সেটা খুব বেশি তারা ফলো করেছিল। এজন্য তো হচ্ছে যে আরবান প্ল্যানিং, রিলিজিয়াস ডিসিপ্লিনও তারা খুব একটা বেশি দেখে নাই, মিলিটারি পাওয়ারগুলোও খুব একটা বেশি দেখে নাই, স্ল্যাভারিও না। তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে কোনটাতে, আরবান প্ল্যানিংয়ের ক্ষেত্রে। যাই হোক, আমার সাধারণ জ্ঞানের যে সকল তথ্যগুলো ছিল আমি সেগুলো চেষ্টা করেছি আপনাদের সামনে আজকে মোটামুটিভাবে যতটুকু পারা যায় বিশ্লেষণের মাধ্যমে বলার ক্ষেত্রে বা বলার জন্য। আশা করি আবার আগামীতে আবার সামনে আপনাদেরকে নিয়ে অন্য কোনো বছরের প্রশ্ন, সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং আমাদের এখানে সায়েন্স আইসিটি প্রশ্ন রয়েছে, সেগুলো আমাদের সায়েন্স আইসিটি স্যার সলিউশন করার চেষ্টা করবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।